আমার একক বই ৮টা বেরিয়েছে। আর যৌথ প্রকাশনা? যৌথ এগুলো অগণিত, অগণিত। আপনি মূলত মানে কোন লেখাটা বেশি প্রাধান্য দেন? আমার লেখা আসলে আমার কবিতাই বেশি পছন্দ। কবিতাই পছন্দ, কারণ আমার মনে হয় যে সাহিত্যের মধ্যে কবিতাটা খুব কঠিন একটা সাবজেক্ট, যেখানে আমরা একটা উপন্যাস পুরো বইটা লিখে ফিনিশিং আনতে হয়, আর সেই জায়গায় আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম ২৪ লাইন কিংবা ৩০ লাইনের মধ্যে বিরাট একটা থিম উপস্থাপন করতে হয়। হ্যাঁ, তো এই জন্য আমার কাছে কবিতাটা ইন্টারেস্টিং। তবে হ্যাঁ, আমার উপন্যাসও কিন্তু বেরিয়েছে। উপন্যাস বনফুল, এটা ২০২২-এ বেরিয়েছে। তো আমার সামনে হয়তো আরো আসবে। আগামী বইমেলায় ২-৩টা আসার চিন্তা ভাবনা করতেছি, ২-৩টা নিয়ে আসার। বাকিটা আসলে মানসিকভাবে আমি একটু ভেঙে পড়েছি, কারণ আমার বোন মারা গেছে ৩০ তারিখে, বুঝছেন। এছাড়াও আমি অসুস্থ, বেসিক্যালি আমি একজন পার্মানেন্ট পেশেন্ট। তারপরেও আমার যেদিন আমি লিখতে পারি না সেদিন আমি সবচেয়ে বেশি খারাপ থাকি, কারণ শব্দরা যখন আসে না তখন আমার খুব কষ্ট হয়। আচ্ছা, আপনি লেখালেখি কত বছর থেকে শুরু করেছেন? কত ছোটবেলা থেকে তো লেখালেখি পছন্দ, সেই পরিসরটা তো আর আসলে পাইনি। তো আসলে লেখালেখি করতেছিলাম ২০১১ থেকে, মানে প্রফেশনাল ভাবে। তবে এই জন্যে কিন্তু ফেসবুককে ধন্যবাদ দিতে হয়। এই ফেসবুকের সুবাদেই মানে এই উৎসাহটা যেন দ্বিগুণ হয়ে গেল, যে না, লেখালেখি করি। আর তখন দেখতাম যে এখন কিন্তু ফেসবুকে অনেকেই লাইভ করছে, প্রতিদিন মহিলারা লাইভ করছে, কিন্তু আমি যখন ৭-৮ বছর আগে একা লাইভ করতাম, খুব একটা মহিলারা লাইভ করতেন না, এবং আমি আমার একক কবিতা নিয়ে আসতাম, তো করতাম। অনেকের কাছে হয়তো খারাপও লাগতো যে দেখছো ওই মহিলাটা লাইভে এসে তো মানুষের সামনে কথা বলতেছে, তা আমার কিন্তু খারাপ লাগতো না। এখন দেখি যে ওরা ওই যে ফেসবুকে ইনকামের স্বার্থে দেখা যায় প্রতিনিয়ত লাইভে আসতেছে, আর আমি প্রতি সপ্তাহে একদিন লাইভে আসি। তো কবিতাটা আমার খুব পছন্দ। এইবার আমার একটা গল্পের বই আসবে, অনেক গল্প লেখা হয়েছে, পড়ে আছে, মনে হয় যে না, একটা গল্পের বই নিয়ে আসি। ২৪-এ কিন্তু আমার একটা শিশুতোষ আসছে, এটা সবুজ পাতায় অবুঝ মন। আমি জানি না আপনি আপনার হাতে পড়েছে কিনা, এটা জসিম বুক স্টলে পাবেন। হ্যাঁ, পাবেন। তো এইবারও একটা শিশুতোষ নিয়ে আসার, ২৫-এ একটা শিশুতোষ নিয়ে আসার চিন্তা ভাবনা আছে, বাকিটা দেখা যাক। আপনি মোটামুটি সব হ্যাঁ, সব জয়েন সব সব করছেন। সব তো আপনার পারিবারিকভাবে আপনি ওই লেখালেখির প্রতি সাপোর্ট পাচ্ছেন? পারিবারিক ভাবে ওই অর্থে বলতে গেলে কিন্তু মাঝে মধ্যে আমার কিছু কবিতায় আপনারা হয়তো পেয়ে যাবেন যে কবিতা লেখা হলো না, এরকম আমি অসংখ্য কবিতা কিন্তু পোস্ট দিয়েছি। তো আসলে কিছুটা সাপোর্ট যে নেই সেটা কিন্তু না, তখন হয়তো ওরা আরেকটু ছোট ছিল। তো দেখা গেছে এখনো কোনো কবিতা হয়তো আমি অর্ধেকটা লিখে ফেলেছি, ওই সময় সে ছেলে বলবে মা খাবো না, সাহেব এসে বললো যে আহ টেবিলে খাবার দাও, তখন কিন্তু শব্দটা চলে যায় আর আসে না, বুঝছেন। আসলে আমরা তো সংসারকে বেশি প্রায়োরিটি দিতে হয়, সংসার ছেলে মেয়ে এটাই তো ফার্স্ট প্রায়োরিটি। তো ওই ক্ষেত্রে আসলে আমরা ওরকম পরিবেশ এখনো পাইনি। যেমন আমি যখন আমার আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি যখন ওই প্রতিষ্ঠানে থাকি ওই সময়টাকে আমি মানে লেখার জন্য উত্তম সময় হিসাবে নেই, আর হচ্ছে যে রাত ১২টা-১টার পরে যখন সময়টা পাই তখনই লিখি। আমি যদি আজকে মনে করি যে আমি আরো বই বের করব, অন্তত এত লেখা স্টকে আছে, মিনিমাম ৩০টা হবে। তো আসলে এত টাকা কোথায় বই বের করার জন্য বলেন। তো লিখছি, তবে হ্যাঁ, যেদিন আমি লিখতে পারি না সেদিন আমার খুব কষ্ট হয়, এটা আচ্ছা, সত্যি কথা। আমাদের তরুণ প্রজন্মের প্রতি আপনার হ্যাঁ, তরুণ প্রজন্মের প্রতি আমি এইটা বলবো যে আসলে আমরা যদি লিখতে যাই তাহলে কিন্তু পড়তে হবে, পড়ার বিকল্প কিচ্ছু নেই। যেমন আমার মাথার কাছে গেলে আপনি দেখবেন যে ২০০-২৫০ বই পাবেন, কারণ আমি যেদিন পড়ি না এদিন মিনিমাম ২-৩টা পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করি, কারণ সংসার, ছেলে মেয়ে, বিজনেস সব দেখে এরপরে তো নামাজ কালাম তো আছে, ওগুলো সময় আসলে পাওয়া যায় না, তারপরেও অন্তত ২-৩ পৃষ্ঠা পড়ার চেষ্টা করি। তবে নতুন প্রজন্মের জন্য আহ, মানে এই মেসেজটাই দিব যে আমরা তো আসলে পড়তে ভুলে গেছি, বুঝছেন। তবে বই পড়ার বিকল্প কিছু নেই, মানে যত পড়বেন ততই আপনি ভালো লিখতে পারবেন, ভালো কিছু জানতে পারবেন।
এইটা হলো নতুন প্রজন্মের জন্য। পড়তে হবে, প্রচুর পড়তে হবে, পড়ার বিকল্প কিছু নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য।